This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আপনারা দেখছেন টিভি9 বাংলা। ঘড়ির কাঁটা যখন বলে সময় রাত ৮টা মানেই হাজির ঠোঁট কাটার হাজির, সেই সঙ্গে সেই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় যে বিষয় দেখার পর আপনাদের মনে বেশ কিছু প্রশ্ন জেগেছে, সে প্রশ্নের প্রতিনিধিত্ব করব আমি আজ এমন একটা দিন বা এমন একটা সময় যেখানে অনেকাংশেই রঙিন হয়ে ওঠার প্রাক মুহূর্ত। হ্যাঁ, বলা যায় লাগলো যে দোল, আর সেই দোলের আবহে ভোট প্রচারও নানা রঙে রঙিন। আর কি, আজ সবার রঙে রং মেশাতে হবে। সোনারপুরে এক অভিনেত্রীর প্রচারে আর এক অভিনেত্রী, যাদবপুরের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ এবং সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলি মৈত্র প্রচারে রঙে লাগলো দোল। হুগলিতেও নায়িকা সংবাদ বলা যায়, তার কারণ সেখানে লকেট চট্টোপাধ্যায়ের সামনে রচনা বন্দ্যোপাধ্যায়। সিঙ্গুরে প্রচারে বিজেপি প্রার্থী, আবিরের রঙেও মাতলেন রকেট। এই রবিবাসরীয় প্রচারে পিছিয়ে থাকেননি লকেট চট্টোপাধ্যায়ের যিনি প্রতিদ্বন্দ্বী, তিনিও। দেখুন, পুজো দিলেন, জনসংযোগ সারলেন কোদালিয়া গ্রাম পঞ্চায়েতের রবীন্দ্রনগরে। রাজনীতির ফোকাসে এই কেন্দ্র মানে হুগলি, সেখানে তারকার টক্করে আরেক তারকা। হ্যাঁ, সঙ্গে রাজনীতির টক্কর তো বটেই। খুবই ভালো সাড়া পাচ্ছি, মানুষের রেসপন্স খুব ভালো, প্রচুর মানুষের ভিড় হচ্ছে। সব থেকে বড়, এত গরমেও যে মানুষরা দাঁড়িয়ে আছেন সেটাই হচ্ছে সব থেকে বড় কথা। কাঠফাটা রোদ্দুর, তারপরেও মানুষের এত ভিড়। সকালে দেখবেন, বিকেলে টিভিতে দেখবেন, এইসব বলবে, ছাড়া কেউ থাকবে না। তাই মাঝে মাঝে মানুষ কি বলছে আপনাকে পেয়ে, কাছে পেয়ে? দিদি তোমাকে কাছে পাবো তো? হ্যাঁ, পাবে। দেখতে পাচ্ছেন টুকি করবে, সুতরাং মনে রাখবেন এইসবের মধ্যে পা দেবেন না। রাজনীতির এই টুকিতে ঠোকাঠুকি, রঙিন রাজনীতিতে আবারও রং বদল। বুঝলেন না কি বলছি? আচ্ছা, দেখুন একবার। আমডাঙ্গার মরিচা পঞ্চায়েতের সিপিআইএম সদস্য, যার নাম সৈফুল মণ্ডল, সিপিএম ছেড়ে হাতে তুললেন তিনি তৃণমূল কংগ্রেসের পতাকা। একেবারে আমডাঙ্গার শাসক বিধায়কের হাত থেকে তিনি পতাকা নিলেন। প্রশ্ন হচ্ছে কেন? কারণটা বললেন বিধায়ক রফিকুর রহমান। শোনাবো আপনাদের। মানুষ মমতামুখী তৃণমূল উন্নয়নের জোয়ার বইছে, যারা প্রগতিশীল, জাতীয়তাবাদী, গণতন্ত্রপ্রিয়, উন্নয়নকামী মানুষ, তারা মমতা বন্দ্যোপাধ্যায় বাইরে থাকতে পারে না। রং বদলে তৃণমূল কংগ্রেসে, তারপর দেখাই আপনাদের। সকালে সিপিএম ছেড়ে তৃণমূল কংগ্রেসে, বিকেলে আবারও সিপিএমে প্রত্যাবর্তন। কয়েক ঘন্টার মধ্যে দল বদল। হ্যাঁ, আবারও দল বদল। তাহলে একে কি বলা যায় বলুন তো? হ্যাঁ, আপনারা যা বলছেন আমিও তাই ভাবছি। রং বদলে রঙিন রাজনীতি। আমি যোগাযোগ করি, ও ওখান থেকে বেরিয়ে সরাসরি আমার কাছে চলে আসে, এসে বলে আমাকে সম্পূর্ণভাবে ব্ল্যাকমেল করা হয়েছে। আমি কোনো অবস্থায় বুঝতে পারিনি যে এরকম একটা কাণ্ড ঘটাবে। আমি ক্ষমা প্রার্থী, আমি সিপিআইএম এর মেম্বার, আমি সিপিআইএমেই আছি, আমি সিপিআইএমেই থাকবো। এই যে হচ্ছে শফিকুল মণ্ডল ঝন্টু। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের মধ্যেই পড়ে আমডাঙ্গা, আর সেই ব্যারাকপুরেই দল বদল। না, শুধু দল বদল এটাকে বলবো না, এটাকে বরং বলি আজব দল বদল। অর্জুন সিং তো বলবেনই, বললেনও। শোনাবো আপনাদের। ব্যারাকপুরে যিনি প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন তার অবস্থা কত করুণ হতে পারে
যে একজন সিপিএম পার্টির মেম্বারকে জোর করে ধমক দিয়ে জয়েন করাতে হচ্ছে, সে আবার 10 মিনিটের মধ্যে সঙ্গে সঙ্গে আবার সিপিএমে চলে যাচ্ছে। দুরন্ত ঘূর্ণির ওই লেগেছে পাক। হ্যাঁ, বঙ্গের রাজনীতিতে ঘূর্ণিপাক লেগেই আছে, বুঝলেন। আর সেই ঘূর্ণিপাকের মধ্যেই ভবিষ্যৎবাণী প্রেডিকশন করলেন কুণাল ঘোষ। খেলা ঘুরিয়ে দেওয়ার কথা তিনি বলতে চাইলেন কি, দেখুন এক্স হ্যান্ডেলে কি পোস্ট করেছেন কুণাল বাবু। তিনি দাবি করেছেন 30 থেকে 35টি আসন পাবে তৃণমূল কংগ্রেস। লিখলেন সেটা আরও বাড়তে পারে। না, এখানেই শেষ নয়, লিখলেন যে 58 থেকে 62% ভোট পাবে তৃণমূল কংগ্রেস। বিজেপির ঝুলিতে যাবে 30 থেকে 32% ভোট। বিজেপি 5 থেকে 11-র মধ্যে আসন পাবে বলে কুণাল বাবু প্রেডিকশন, ভবিষ্যৎবাণী করছেন। শেষে কি লিখলেন তিনি? শেষে লিখলেন বাম কংগ্রেস 0। শুধু এক্স হ্যান্ডেলে লিখলেনই নয়, তিনি বললেনও। শোনাই। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন যে পাশে আছে তার প্রতিফলন কিন্তু প্রত্যেক বুথে ঘটবে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা ওয়ার্স্ট টু ওয়ার্স্ট আমরা ধরে নিচ্ছি 30 থেকে 35টি আসন মিনিমাম তৃণমূল কংগ্রেস জিতবে। আমরা সেটাকে বাড়াবার চেষ্টা করব। রবিবারই উলুবেড়িয়ায় সভা করলেন বিরোধী দলনেতা। সেখানে তার মুখে গত পঞ্চায়েত ভোটের কথা শোনা গেল। তার কথা শোনাবো। গ্রামে থাকা 1 কোটি মানুষ ভোট দিতে পারেননি। আপনারা কে কে ভোট দিতে পারেননি? কে কে ভোট দিতে পারেননি? হাত তুলুন। কে কে ভোট দিতে পারেননি? আপনারা বদলা নেবেন তো? লোকসভায় বদলা নেবেন তো? বদলা নেবেন তো? এখানেই শেষ হবে কি? ভোটের সন্ত্রাসের প্রসঙ্গটাও তুললেন বিরোধী দলনেতা। সামনেই আরো কেন্দ্রীয় বাহিনী আসছে। শাসক দলকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন শুভেন্দু অধিকারী। পুলিশ থাকবে না, চটি পুলিশ অনেক দূরে থাকবে। চটি চাটা রাজীব সিনহা, মমতা ব্যানার্জির পোষ্য, তিনি করতে দেননি। কিন্তু এই নির্বাচনে ইতিমধ্যে 1,25,000 কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী বরাদ্দ করেছেন। কেন্দ্রীয় বাহিনী আসবে, আরে ভোটার লিস্টটা চেঞ্জ করবে কি করে? ভোট তো দেবে বাংলার মানুষ। তা তারা দেখতে পাচ্ছেন উন্নয়ন কারা করেছে, শীত গ্রীষ্ম বর্ষা কাদের উপর ভরসা করা যায়। রাজ্যে 7 দফাতে নির্বাচন হবে এবং প্রত্যেকটি বুথে ন্যূনতম 6 জন কেন্দ্রীয় বাহিনী দাঁড়িয়ে থাকবে। তাই এই নির্বাচনে মানুষ তার নিজের ভোট দিতে পারবে। সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপির এই কোম্পানির পর কোম্পানি 21 সালের নির্বাচনে শক মেটেনি। 8 দফায় ভোট, এত কোম্পানি, কেন্দ্রীয় বাহিনী, তারপরেও তো গোহারা। তো তারই পুনরাবৃত্তি হতে চলে। আবারও বলি, এসব শুনে আপনাদের যা মনে হচ্ছে আমারও তাই মনে হচ্ছে। হ্যাঁ, এবারও ভোটেও কি তাহলে খেলা হবে? তাল ঠুকছে রাজনীতি, আর তাল ঠুকছেন 2 যুযুধান। ট্রেলার দেখিয়ে গেলাম, সিনেমাটা দেখাবো ভোটের সময় যখন প্রচার হবে। উদয়নারায়ণপুরে রোড শোতে আমাকে পাবেন। কোথায় আটকান, কোন অঞ্চলে আমি দেখব। বুথ ভিত্তিকভাবে বুথের যদি যারা ভোটার তাদের 100% পরিবারে যদি উন্নয়ন পৌঁছে থাকে তাহলে আমরা তাদের ভোট পাবো না কেন? এটাই তো অস্বাভাবিক। যে বন্ধুরা শান্তি রাখতে হবে, চিরদিন কাহারো সমান নাই যা। ফলে সেই জায়গায় কোনো রাজনৈতিক মেরুকরণ বা অন্য কোনো বিভ্রান্তিতে পড়লেও কিছু মানুষ হয়তো উল্টো দিকে ভোট দেবেন, কিন্তু বুথ ভিত্তিক সংখ্যাগরিষ্ঠতা আমরা টার্গেট করে এগোচ্ছি। তাই এখন থেকে বিজেপির সঙ্গে যদি সম্পর্কটা ভালো না রাখেন, যাহা যাহা করিয়াছেন, সুদ আর আসলে যদি তুলিতে চাই, তখন কোথায় যাবেন? কোনো রাস্তা পাবেন না। নীতির লড়াইতে পিছিয়ে গেছে, রুটি কাপড়া ওর মাকানে নেই, বাংলার প্রতি বৈষম্য, প্রতিহিংসা, বাংলার সম্মানে আঘাত করা, তার সঙ্গে উন্নয়ন, এবং বিজেপি ক্যান্ডিডেট খুঁজে পাচ্ছে না। বিড়ালকে আমরা নেংটি ইঁদুর বানিয়ে দিয়েছি। তো কেষ্টমণ্ডল আছে নাকি বাজারে?
জ্যোতিপ্রিয় মল্লিক আছে বাজারে, শেখ শাহজাহান আছে, চামড়া তুলবে বলেছিল আমার, ওরই চামড়া উঠে গেছে। তাই এগুলো দেখার পরেও এখানকার ছোট ছোট শাহজাহানদের বলবো, ছোট ছোট কেষ্টমণ্ডলদের বলবো, একটু ধীরে চলুন, ভদ্র হয়ে যান। এখন জোড়াতালি দিয়ে এদিক ওদিক থেকে এনে একটা জোড়াতালির ক্যান্ডিডেট হয়তো যদি রাখেও, কিন্তু দ্যাট উইল বি টু আর্লি ফর দ্য নেক্সট ইলেকশন, নট ফর দ্য কামিং ইলেকশন। আসুন এবার একটু বহরমপুরের দিকে তাকাই। বহরমপুরের পিচ টার্নিং পিচ, সেই পিচে ছক্কা হাঁকাবেন কে? হ্যাঁ, ভোটের পিচের কথা বলছি, আপনারা বুঝতেই পারছেন। বহরমপুর কেন্দ্রে সংখ্যালঘু ভোট 60% বেশি। সেখানে তৃণমূল কংগ্রেসের বাজি ইউসুফ পাঠান আর বিজেপি প্রার্থী ডাক্তারবাবু, ডাক্তার নির্মল কুমার সাহা। খেলা যে বেশ কঠিন সে তো বুঝিয়ে দিচ্ছেন অধীর রঞ্জন চৌধুরী স্বয়ং। রোজ রোজ তিনি বলছেন বহরমপুরে বিজেপির দুই প্রার্থী, মানে দুই প্রার্থী মানে লোকসভায় কংগ্রেসের দলনেতার মুখে সেটিং তত্ত্ব শোনা যাচ্ছে। আর সেই বহরমপুরেই 50,000 কণ্ঠে গীতা পাঠের আয়োজন মুর্শিদাবাদের ফরাসডাঙ্গায়। দেখাই আপনাদের সেই ছবি। চৈতন্যদেবের জন্মতিথি উপলক্ষেই আয়োজক এক ধর্মীয় সংগঠন। এর আগে গত ডিসেম্বর মাসে লক্ষ কণ্ঠে গীতা পাঠ হয়েছিল ব্রিগেডে, এবার 50,000 কণ্ঠে আয়োজন বহরমপুরে। এবার প্রশ্ন হলো, এই গীতা পাঠেই কি রাজনীতির বাইনারি দেখছেন অধীরবাবু? রবিবার গীতা পাঠ হলো, তার আগে শনিবারই তো প্রশ্নটা তুললেন বহরমপুরের বিদায়ী সাংসদ। যে আপনাকে আমন্ত্রণ করা হচ্ছে, আপনি কি যাবেন? সেখানে আমি কেন গীতা পাঠের মধ্যে যেতে চাই না, আমাকে কি আমন্ত্রণ করেছে? আর আমি বাড়িতে গীতা আছে, আমার বাড়িতে গীতা আছে, সেই গীতা পাঠ আমি বাড়িতে করি। আমার কাছে পবিত্র গ্রন্থ গীতা, আমার কাছে পবিত্র গ্রন্থ কোরআন। অধীরবাবু বলেছিলেন শনিবার, আর সাংসদকে আমন্ত্রণ প্রশ্নে উত্তর মিলল রবিবার। আর আমরা তার বাড়িতে তার স্ত্রীর হাতে আমাদের লোক পৌঁছে দিয়ে এসছে আমন্ত্রণ পত্র। আমাদের খালি বিধায়ক যারা আছে, যারা সাংসদ, তাদেরকে জানিয়েছি, এবং গভর্নমেন্ট যারা অফিসার আছেন প্রশাসনের, তাদেরকেও জানিয়েছি। আমন্ত্রিত দলমত নির্বিশেষে সকলেই সেই গীতা পাঠের মঞ্চেই এলেন বহরমপুরের বিজেপি প্রার্থী। পেশায় চিকিৎসক নির্মল সাহার পরিবার সংঘঘনিষ্ঠ বলেই পরিচিত। গীতা পাঠের আসরে এসে জনসংযোগও সেরে নিলেন কি? গীতা পাঠ করবেন? ধন্যবাদ। ব্রিগেডের পর এবার মুর্শিদাবাদ লক্ষ কণ্ঠের পর 50,000 কণ্ঠে গীতা পাঠের আয়োজন করা হয় এই মুর্শিদাবাদে। আর এই গীতা পাঠের আয়োজন করে যে সনাতন সংস্কৃতি মঞ্চ, সেই সনাতন সংস্কৃতি মঞ্চের পক্ষ থেকে শ্রী চৈতন্যদেবের জন্মোৎসব উপলক্ষে এই গীতা পাঠের আয়োজন করা হয়েছে। গীতা পাঠের আসরে বিজেপি প্রার্থী, সেখানেই কি রাজনীতির বাইনারি দেখছেন অধীরবাবু? অকারণে এরকম সংগঠিতভাবে গীতা পাঠের মাধ্যমে নির্বাচনের বাজার গরম করার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা নিশ্চয়ই সমাজের জন্য হিতকর নয় বলে আমি মনে করি। কিন্তু আমার অবাক লাগছে, এখানকার প্রশাসন চুপ করে এই গীতা পাঠের অনুমতি দিচ্ছে। এটা কার নির্দেশে? বহু বাড়িতে গীতা আছে, ফলে হঠাৎ ভোটের মুখে এত কণ্ঠে গীতা পাঠ, অমুক কণ্ঠে গীতা পাঠ, এই ধরনের রাজনীতি করতে গেলে কিন্তু মানে গীতাকেই অসম্মান করা হয়। সংবিধান সম্মতভাবে দেশ চালাতে ওরা ব্যর্থ, এখন গীতায় ফিরে গেছেন। ওরা নির্ভর করছেন কেউ একজন মহাকাশ থেকে নেমে এসে ওদের বাঁচাবে, এই চিন্তায় ওরা চলছেন, মাটিতে পা নেই। কোথাও মমতা ব্যানার্জির দলের নেতারা চণ্ডীপাঠ করছে, কোথাও কোনো শহরে গীতা পাঠ হচ্ছে, প্রশাসন বড় নির্বিকার হয়ে সব দেখছে। আমি বলছি না যে গীতা পাঠ করাটা অন্যায়, কিন্তু গীতা পাঠের ব্যবস্থা তো ঘরে ঘরে আছে। গীতার যে মূল স্পিরিট, তো সেটাই তো তারা মানে না। গীতা শ্রীকৃষ্ণ অর্জুনের দিকে, পাণ্ডবদের দিকে, আর বিজেপি তো কৌরবদের দল। কুণাল ঘোষের নিশানায় বিজেপি, আর কুণাল বাবুর দলের প্রার্থী ইউসুফ পাঠান কি বললেন?
कि आप जो भी धर्म को अपनाते हो तो आप कुरान पढ़ो, गीता पढ़ो, बाइबल पढ़ो, आप जो पढ़ना है पढ़ो। सिर्फ ये है कि देश की जो प्रगति है उसमें साथ देते रहो और आप अपना जो भी धर्म है उसको फॉलो करते रहो। সিপিএমের রীতি আলাদা। রাজ্য সম্পাদক ভোটে প্রার্থী হন না, ব্যতিক্রম হয়েছিল 2016 বিধানসভা ভোটে। তারপর এবার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর নাম প্রার্থী হিসেবে ঘোষিত হয়েছে একের পর এক। গতকাল সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের প্রার্থী হওয়ার কথা বামফ্রন্ট জানিয়েছে। অধীর রঞ্জন চৌধুরীর জেলা মুর্শিদাবাদের প্রার্থী হয়েছেন মোহাম্মদ সেলিম। কমরেড মোহাম্মদ সেলিম, আপনাদের এইটুকু দম নেই 42টা ক্যান্ডিডেট দেওয়ার। আপনারা নাকি 34 বছর সরকারে ছিলেন। কমরেড মোহাম্মদ সেলিম, আপনারা নাকি ঘুরে দাঁড়াচ্ছেন। কমরেড মোহাম্মদ সেলিম, আপনারা নাকি ইনসাফ যাত্রা করছেন। 42টা ক্যান্ডিডেট দেওয়ার মুরদ নেই আপনার। আপনি শুধু নিজে দাঁড়াবেন বলে সুজন চক্রবর্তীকে গ্যারেজে পাঠাচ্ছেন। সান্ত্বনা পুরস্কার দিয়ে দমদমে পাঠিয়ে দাও, যেখানে সৌগত রায় বিপুল ভোটে জিততে চলেছে। আমরা তো দিয়েছি মুর্শিদাবাদ আসন, আমরা তো মুর্শিদাবাদ প্রার্থী দিইনি। মুর্শিদাবাদ আসনে প্রার্থী দিইনি মানে সিপিএম তুমি দিতে পারো, তো অবাক হওয়ার কি আছে বুঝলাম না। মোহাম্মদ সেলিম এবার মুর্শিদাবাদে প্রার্থী। নাম ঘোষণা হওয়ার পর রাতেই মুর্শিদাবাদে পৌঁছে যান সিপিএমের রাজ্য সম্পাদক। সকালে সাগরপাড়া রক্ষির মোড়ে জনসভায় তিনি বোঝালেন তার দায়িত্বের কথা, শোনালেন সূচ সুতো দিয়ে জোট সেলাইয়ের গল্প। এই যে বাম ঐক্যকে দৃঢ় করা, তার সঙ্গে কংগ্রেসের সঙ্গে সমঝোতা করা, তার সঙ্গে কংগ্রেস এবং বামপন্থীরা ছাড়াও আরও যারা তৃণমূলের বিজেপি বিরোধী আছে সবাইকে দিয়ে সেলাই করা এত কঠিন কাজ। কেউ কেউ বললেন সূচের সুতো বলছে না, ছেড়ে। সিপিআইএম বলে না, ধৈর্য ধরে সূচ যদি সিদ্ধান্ত করে আমরা সেলাই করব তাহলে সূচের মধ্যে সুতো গলাবই। এই সূচের সুতোটা রায়গঞ্জে ঠিকঠাক ঢুকেছে। সেখানে প্রার্থী কংগ্রেসের আলী ইমরান রমজ, ভিক্টর নামেই তিনি পরিচিত। চাকুলিয়ার এমএলএ ভিক্টর আগে ছিলেন ফরওয়ার্ড ব্লকে। রায়গঞ্জে প্রচারে কংগ্রেসের তেরঙ্গা আর সিপিএম এর লাল ঝান্ডা একসঙ্গে উঠছে। আপনারা সবাই হাত চিহ্নে কংগ্রেস এবং বাম জোট প্রার্থী হিসাবে আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবে। অধীর রঞ্জন চৌধুরী বলেছেন মুর্শিদাবাদ আসন সিপিএমকে তারা ছেড়েছেন। প্রার্থী সিপিএম এর রাজ্য সম্পাদক, তার প্রচার মিছিলের ছবিটা একবার দেখুন আপনারা। ত্রিসীমানায় কোথাও কংগ্রেসের কোনো ঝান্ডার চিহ্ন নেই। অধীর রঞ্জন চৌধুরীর জেলাতেই এই হলো জোটের চেহারা। সিপিএম রাজ্য সম্পাদকের প্রচারেও কংগ্রেস নামেনি। কটা সিট ঘুরবেন মোহাম্মদ সেলিম? ঘুরে ঘুরে হারে, পরিব্রাজক পরাজিত। মোহাম্মদ সেলিম হচ্ছেন সিপিএম এর রাহুল সিনহা। মুখে বলবো সেকুলার, আর খুঁজবো কোথায় কোথায় মোহাম্মদ সেলিম খোঁজেন, কোথায় কোথায় সংখ্যালঘু আসন, সেখানে গিয়ে ভিড়ে যাওয়া। সেকুলার মোহাম্মদ সেলিম অধীর বাবুর সঙ্গে হাত মিলিয়ে গেছে মুর্শিদাবাদ, আরে ওখানেও হারবেন তো। কোচবিহারে প্রার্থী দিয়েছে ফরওয়ার্ড ব্লক, সেখানে প্রার্থী দিয়ে বসেছে আবার কংগ্রেস। আলিপুরদুয়ারও বামেদের ছাড়ায় কংগ্রেস শিবিরে একটা ক্ষোভ। পুরুলিয়ায় কংগ্রেস প্রার্থী দেওয়ায় বেঁকে বসেছে ফরওয়ার্ড ব্লক। বাম কংগ্রেস আইএসএফ এর জোট যে বিষ বাও জলে, সেটা কার্যত মেনেই নিলেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু। তিনি বললেন কংগ্রেসের জন্যই মাঠে নামতে দেরি হয়ে গেল। দায়িত্ব আমরা নিতে পারবো না, কংগ্রেস একটু আগে করলে ভালো হতো, সেটা দেরি করেছে। আমার ধারণা এই যে স্থানীয় কিছু সমস্যা হচ্ছে এটা আলোচনার মাধ্যমে মিটে যাবে। এটা ভূতেরও ভবিষ্যৎ আছে, কিন্তু সিপিএম আর কংগ্রেসের কোনো ভবিষ্যৎ নেই এ রাজ্যে। সিপিএম আর কংগ্রেসকে একটা ভোট দেওয়ার অর্থ বিজেপির পারপাস সার্ভ করে দেওয়া। 21 সালে তো লড়েছিল এই সিপিএম এই কংগ্রেস আইএসএফ জোট করে, তো সিপিএম শূন্য, কংগ্রেস শূন্য। নেড়া একবার বেলতলায় যায়, সেলিম আর অধীর চৌধুরী বারবার বেলতলায় যায়। এটা গেল বাম কংগ্রেসের গল্প। আইএসএফ এর সঙ্গে জোটের কি হবে? এর মধ্যেই আইএসএফ 8 কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে। তার মধ্যে মুর্শিদাবাদও আছে, যেখানে লড়ছেন সিপিএম রাজ্য সম্পাদক। মালদা উত্তর রয়েছে, যেখানে প্রার্থী দিয়েছে আবার কংগ্রেসও।
সিপিএম জট কাটানোর দায়িত্ব দিয়েছিল বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে। তার কথায় পাকা একটা ইঙ্গিত। শুনেই নওশাদের আবার চোখা জবাব। চেষ্টা করে যাচ্ছি, আশা করি জোট হবে। আর তা না হলে যারা এই জোটের সঙ্গে থাকবেন না, ধরে নিতে হবে তাদের সঙ্গে বিজেপি বা তৃণমূলের গোপন আঁতাত আছে। যে যার মতো ব্যাখ্যা করতে পারে। বিজেপি তৃণমূলকে হারানোর জন্য ঐক্যবদ্ধ লড়াইটা আসুক প্রয়োজন। সেক্ষেত্রে বামেদের কি করবেন না করবেন এখন তো তারা ডিসাইড করতে পারছেন না। কথা ওদের চূড়ান্ত হয়নি, ওদের সঙ্গে কথা হলে বুঝতে পারবো। আমাদের এখনো নিষ্পত্তি হয়নি, আর নির্বাচন তো 1 জুন পর্যন্ত হবে। আশা করব তারা ভাবুক, আমরা প্রথম পর্যায়ে সিট দিচ্ছি, আরও তো বাকি সিট দেওয়ার কথা ইচ্ছা আছে। যদি সন্ধির হাত বাড়িয়ে দেয়, বাকি সিটগুলোতে প্রার্থী না দেওয়া থেকে বিরত থাকবো। যারা এই জোটের সঙ্গে থাকবেন না, ধরে নিতে হবে তাদের সঙ্গে বিজেপি বা তৃণমূলের গোপন আঁতাত আছে। যদি দ্বিতীয় পর্যায়ে প্রার্থী ঘোষণা করতে হয়, যদি জোট না হয়, সত্যতা কতটা কি আছে সেটা আমরা জনমানুষে নিয়ে আসবো। নওশাদ সিদ্দিকীকে সামনে দাঁড় করিয়ে কংগ্রেস এবং সিপিএম অত্যন্ত কুৎসিতভাবে এমন কিছু রাজনীতি করতে গেছিল 21 সালেও, যাতে বিজেপির লাভ হয়। নওশাদ সিদ্দিকী আস্তে আস্তে সিপিএম কংগ্রেসের এই মুখোশগুলো চিনে যাচ্ছেন। এবার উনি কোথায় প্রার্থী দেবেন, কোথায় দেবেন না, সেটা সেই দলের নেতা হিসেবে সম্পূর্ণ নওশাদ সিদ্দিকীর ব্যাপার। এই নিয়ে আলাদা মন্তব্য করব না। শুনলেন কুণাল ঘোষের কথাটা কেমন অচেনা ঠেকলো না? আইএসএফ সম্পর্কে কেমন নরম নরম সপ্তাহখানেক আগেও বলেছিলেন তিনি। কি বলেছিলেন শোনাই আপনাদের। যেন বলছিলেন নাকি ডায়মন্ড হারবার থেকে লড়বেন। ভাই লড়ে দেখুন, আমরাও দেখি কার কত দৌড়, কার কত দম। সে কই তারা দাঁড়ালে বুঝতে পারবে কত ধানে কত চাল, যখন 4 লাখ ভোটে হারবে। সেই জন্য এখন সব ময়দান ছেড়ে পালাচ্ছে। এবার তো পাবলিক কমিটমেন্ট থেকে বেরোতে গেলেও তো নানা রকম আওয়াজ টাওয়াজ খাওয়ার একটা ভয় থাকছে, ফলে একদম দিশাহীন। আরে নরম বা গরমের কি আছে? নওশাদ সিদ্দিকী নিয়ে একটা দল চালান আইএসএফ। সেই আইএসএফ একবার তাদেরকে নিয়ে সিপিএম কংগ্রেস সব লড়েছিল, ফলে সব সিপিএম 0 পেয়েছে, কংগ্রেস 0 পেয়েছে, নওশাদ সিদ্দিকী জিতেছিলেন। দেখুন ওনারও বাস্তব নিশ্চয়ই উনি দেখেছেন চারপাশ, এই কংগ্রেস সিপিএম এর কথাবার্তা শুনলে টুনলে কি হয় ইত্যাদি ইত্যাদি। এবার ওনাদের দল, ওনারা কোথায় প্রার্থী দেবেন কোথায় দেবেন না, এটা সম্পূর্ণ তাদের স্বাধীন সিদ্ধান্ত। ফলে এ ব্যাপারে কেন মন্তব্য করতে